আপনারাই বলছিলেন যে আপনাদের পূর্ণ সমর্থনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু ৩ মাস পরে এসে এখন আসলে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়াটা কেমন? আমি দুইটা কথা বলি, আগে যেটা ধারাবাহিক আছে একটু বলে শেষ করে আমি ৩ মাসের পয়েন্টে পরে আসছি। আমি যেটা বলছিলাম, তাহলে এটা অন্তর্বর্তীকালীন সরকার, তো তার যদি বুঝতো যে আমি এতদিন থাকছি ৫ বছর, তাহলে কিন্তু সে প্রত্যেকটা পদক্ষেপ ৫ বছরের জন্য একটা নেটওয়ার্কিং করতে পারতো। সেটা যেহেতু নাই, তাইলে একটা বড় কাজ, আবার অতীত দিনের অন্তর্বর্তীকালীন সরকার না যে ৯০ দিন ইলেকশন করে চলে যাবে। একটা হচ্ছে নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার পূর্ণ করতে হবে। ধর নির্বাচন ব্যবস্থা সংস্কার, একটা বিচার, পুলিশ, জনপ্রশাসন, আর অনেকগুলো কাজ আছে বিগত সরকারের সময় সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। কারণ প্রতিষ্ঠান না যদি গড়ে তুলতে পারি, আমি কিন্তু এই ব্যবস্থাটা টিকে থাকবে। তো এই সরকার পুরোটা পারবে না মানে আর সংস্কার তো চলমান প্রক্রিয়া। আমরা বলেছি ওইটা উনি রিকমেন্ডেশনটা করে যাক ঐক্যমতের ভিত্তিতে। তাহলে সেই জন্যও কিন্তু একটা দরকার নির্বাচন, নির্বাচিত সরকার। ওইটা যদি চোখের সামনে থাকে তাহলে কিন্তু দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ওইটা দেরি হলে, আমিও এটা বলি যে যত আমরা ওই পয়েন্টে দেরি করব, তখন দেখবেন নানা শক্তি নানা তরিকা নিয়ে আসবে। এই যে আপনি সাম্প্রতিক আন্দোলন, এবং এইখানে ওইটা নিয়ে আর যাচ্ছে না, কারণ উনি যেখানে শেষ করেছেন আমি বিবেচনা করি কারেক্টলি বলেছেন, ওই ধাঁচে বিবেচনা করবেন। আর ৩ মাসের কথা বললেন, আমি তো খুবই স্বাভাবিক দেখি, প্রশ্নটা খুবই কারেক্ট। ওই যে আমরাও ওই সরকারকে বলছি আপনি দেরি করেন না কেন, তারও কারণ এইটা, কারণ ইচ্ছা করলেও তো সে সব পূরণ করতে পারবে না। কারণ এই সময় দেখেন জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যটা বাদ দেন। তারপরে এই যে উনি কিন্তু কথাটা বলেছেন, আমি রিপিট বারবার করছি, সময়ের বিবেচনায় সব পজিশন নিয়ে আছে, আর মানুষ মনে করছে সব পজিশনে সে দাবি করে কিছু একটা যদি হয়ে যায়। কারণ যখন সে দেখে 18 তলায় ছাত্ররা উঠে কি বলে বিনা পরীক্ষায় পাশ করে গেল, অনেকে তো মনেও করতে পারে যে আমরা যে দ্রুততার সাথে করি। সুতরাং আপনি যদি একটা নির্বাচনকে সামনে না রেখে ওইরকম টার্গেট ফ্রেম না করেন, দিন যত যাবে আপনি অনেকে আরও বেশি, কিন্তু আর এটা আমাদের কথা না, যারা গবেষণা করেন তারাও বলে যে 1 বছর একটা সরকার যদি থাকে, যত ভালো হোক না কেন, তাহলে তার পরিস্থিতি নিচের দিকে নামতে থাকে। এবং এই নামতে থাকলে আমাদের ভয় কোনটা জানেন? এই কথাটা ভয় আমি আগের রাউন্ডে বলেছি। কারণ একটা এইখানে পতিত স্বৈরাচারী শক্তি আছে, মানে এটা অপশক্তি বলা উচিত। আমি বলি যে দীর্ঘদিন ধরে এই অগণতান্ত্রিক শাসন অনেকগুলো অপশক্তি দেশের মধ্যে গড়ে উঠেছে। ভূ রাজনৈতিক কারণে, নানা কারণে বাইরের অপশক্তি আছে, তারা তো অস্থিতিশীল করতে চাইবেই। সুতরাং অস্থিতিশীল সেইটাকেও যদি ট্যাগেল দিতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দল এবং যারা ছাত্রবন্ধুরা আন্দোলনে ছিল এবং অন্য চিন্তক মানুষের একটা ঐক্য করে তুলতে হবে। সেই ঐক্যবদ্ধ বিবেচনা থেকে যে কোনো সংকট মোকাবেলা করবে ঐক্যবদ্ধতা, আর ওই একটা নির্বাচন, কারণ নির্বাচিত সরকারই তো প্রধান বিষয়, সেই টার্গেটটা করতে হবে বলে আমরা মনে করি। আর না হলে ওই যে 3 মাস বললে এটা হবে। এবং আমি একটা খালি এই কথাটুকু বলে যাই, এত সংস্কারের কথা বলছে, এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, আপনি পুরো একটা বাজার ব্যবস্থার সংস্কারটা কেন হচ্ছে না, এই প্রশ্ন যদি করি কে উত্তর দেবে? আপনি জিনিসপত্রের দাম কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? কেন উৎপাদন খরচ কমছে না? কেন গ্রামের কৃষকও খুশি হচ্ছে না আর আমি ক্রেতাও খুশি হচ্ছে না? কারণ তিনি যে দামে বেচে আমি অনেক দামে কিনতেছি, তারও লাভজনক দাম পায় না, আমি বেশি দামে কিনি, ফড়িয়ারা টাকা নিয়ে যাচ্ছে। আর আমদানি যেটা করি, সিন্ডিকেট এখনো ভাঙা গেল না। তা আপনি তো সংস্কারের এই ধরনের কাজ করে যদি দৃশ্যমান কতগুলো ভূমিকা পালন করতে পারতেন, তখন আপনি করতে পারতেন। দিন যত যাচ্ছে বরঞ্চ আপনি কি দেখলাম, আপনি দেখেন, বরঞ্চ আমরা দেখতেছি ওনারা সারেন্ডার করতেছেন ব্যবসায়ীদের কাছে। মানুষের মানে কি বলবো, যে ক্রেতা সাধারণকে তার সুযোগ দেওয়াটা পারছেন না। আমি পারা করি না, এটা তাকে আমি অপরাধী করছি না এই কারণে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছ থেকে তো আমি এত প্রত্যাশা করি না, তার তো এই মেকানিজম না। সেইটা আমি প্রত্যাশা করতাম নির্বাচিত সরকার, সে যদি দায়িত্ব পালন না করতাম, আমি কিন্তু তার বিরুদ্ধেই ওই মুভমেন্টটা আমি শানিত করতাম। আমি তো পারছি না এই সরকারের বিরুদ্ধে এই মুভমেন্ট করতে, কারণ আমি তো বললাম যে এই সরকারের আমরাও সমর্থক, আমরা তো চাই সে যেন ফেল না করে, সে তার যথাযথভাবে দায়িত্ব পালন করে, সে তার ভালোভাবে চলে যায়। না বোঝাপড়া যদি বলেন, এই কথা আর কি বলবো, বোঝাপড়া তো ওনারা কি শুনতে চান? সব বোঝাপড়া করে করতে চান ওনারা? তো আমি দেখি এখনো কাগজে কলমে বোঝাপড়া করছে। ওই যে কতগুলো সংস্কার কমিটি করে দিছে, বলছে তারা রাজনৈতিক দলগুলোর সাথে এখন আলোচনা করবে না। আবার কেউ কেউ আমাদের চিঠি দিছে যে আমাদের কথা ইমেলে পাঠাইতে পারি। তা আমরা বলেছি ইমেলে পাঠাইটাই কোনো সংলাপ হয় না। সংলাপ করবেন ডিসেম্বর বা জানুয়ারিতে করার পরে, তখন বলছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কোন ধরনের সংলাপ আমরা জানি না, অফিসিয়াল কথা বললে বলছে কর্মশালা। এবং আমি কিন্তু পরিষ্কার ভাষায় আপনার এখানে বলেছি কিনা যেন আবারও বলি, এই এনজিও স্টাইলের কর্মশালা দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বললে এটা একটা ভুল পদক্ষেপ। কেন? আপনি জানেন এনজিও বলে কি 10টায় আসেন মিটিং, 10:30 পর্যন্ত চা খাওয়া, তারপরে 1.5 ঘন্টার আলোচনা, পরে রিকমেন্ডেশন। কিন্তু প্রত্যেকটা ঘটনায়, আমি জাস্ট একটা ছোট্ট সাধারণ উদাহরণ দেই, ধরেন বোঝার জন্যে, এইবারের একটা নির্বাচনের ব্যাপারে একটা বড় আলোচনা আসছে,
অন্তর্বর্তীকালীন সরকার, আবার কেউ কেউ বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আবার ধরেন অন্য আলোচনা না ভোট রিকল বহু আছে। তাহলে ধরে নেন এইখানে আমরা তিনজনই আছি, ধরেন আপনি একটা বললেন, আমি একটা বললাম, উনি একটা বললো, তা আমরা যদি পরস্পর আলোচনা করতে পারি সংলাপ, তাইলে এর কোনটা ভালো কোনটা মন্দ বিবেচনা করে কিন্তু অনেক পয়েন্টে আমরা একমত হতে পারি। কিন্তু আপনি খালি একটা কর্মশালা একদিনের করে পারবেন না, এরকম কিন্তু কয়েকশো পয়েন্ট হবে এক একটা সংস্কারের। সুতরাং এইটাকে রাজনৈতিক দল এবং ওনাদের আস্থায় নিলে, আমরা বলেছিলাম শুরুতে এই কাজটা করেন, ওনারা এটা করেন নাই, ওনারা মনে করছেন। সুতরাং সেই অর্থে সব পয়েন্টে বোঝাপড়া বলে আমি মনে করছি না। শেষের একটা কথা বলে শেষ করি, বোঝাপড়ার কথা যেহেতু তুললেন, দেশে এ ধরনের সংকট হলে, হ্যাঁ আমি এই যে মাস্টার সাহেবের কথাই বলি, উনি যেটা বলতে চাইলেন আমি জানি না, পরে জিজ্ঞেস করেন উনি কি উত্তর দেবে। আমি তো মনে করি যে এই ধরনের দেশের সংকট হলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ডায়ালগ করা, যাতে করে এই সংকট সমাধান কিভাবে করব।